আসসালামু আলাইকুম প্রিয় লিসনার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের উপহার দিতে নিয়ে এসেছে তেঁতুল গাছের রাজকন্যা গল্পটা। লাস্ট পর্যন্ত শুনবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর লেখক ইমরান ভাইয়ে কারেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ তোমরা গল্প শোনো, লাইক কমেন্ট শেয়ার কিছু করো না। অন্তত একটা সাবস্ক্রাইব করে দাও, হারিয়ে যাচ্ছে গল্প দুনিয়া। আসসালামু আলাইকুম মিরাজুল। আমি বোনদের সাথে আড্ডা দিতে গেলাম। আবির হচ্ছে আমার সাথে কাছের বন্ধু। আমি বেশি ঘোরাঘুরি ওর সাথে করি। রাতে বাড়িতে আসার সময় দেখি হামিদুল চাচা আমাকে ডাকছে। হামিদুল চাচা আমার সম্পর্কে দাদু হয়। আমি গেলাম, দাদু আমাকে বলে, বাড়িতে যাচ্ছিস? আমি বলি হ্যাঁ। দাদু তখন বলে, এই বাজারের প্যাকেটটা আমাদের বাড়িতে একটু দিয়ে আসবি তো? আমি বলি আচ্ছা। তারপর বাজারে প্যাকেটটা নিয়ে গেলাম চাচাদের বাড়ি। হামিদুল চার মেয়ে আসলো। আমি তাকে বলি, এনেন প্যাকেটটা। হামিদুল চাচা বাজার পাঠিয়েছে তোমাদের বাড়ি। চাচির মেয়ে তখন বলে, আচ্ছা দেন। আমি প্যাকেটটা দিয়ে চলে আসলাম। তখন মনে পড়ল চাচা কিছু টাকা দিয়েছিল বাড়িতে দেওয়ার জন্য। পিছন ফিরে দেখি চাচার মেয়েটা একভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, চাচা কিছু টাকা দিয়েছিল, এই নেন। তারপর চাচার মেয়েটা টাকাটা নিল। আমি তখন বাড়িতে গেলাম। সকালে উঠে বাড়ির আশপাশটা পরিষ্কার করছিলাম, কারণ অনেক বন জঙ্গল হয়ে গেল। তাই আমি গেলাম বাড়ির আশপাশটা দুপুর পর্যন্ত পরিষ্কার করে, স্নান করে ঘরে গিয়ে ভাত খেতে লাগলাম। তারপর ঘুম দেই। রাতে জমিদারের পানির ট্যাঙ্কিটা পাহারা দিতে হবে। তার কিছুক্ষণ পরে ঘুম আসছে, ঘুমিয়ে গেলাম। সন্ধেবেলা উঠে চলে গেলাম জমিদারর পানির ট্যাঙ্কিতে। সেখানে লাইট নিয়ে পাহারা দেখছিলাম। আমি অনেকক্ষণ পাহারা দিলাম। হট করে দেখি একটা মেয়ে নিজে থেকে বলছে, একটু পানি হবে। আমি অবাক হয়ে গেলাম, কারণ এত রাতে একটি মেয়ে এই নির্জন জায়গায় এসেছি। আমি বললাম, হ্যাঁ পাওয়া যাবে। তারপর নিচের দিকে নামলাম, এক গ্লাস পানি নিয়ে তার শরীরে লাইট মারতে। যেন মনে হলো এ কোন এক অপ্সরা। আমি তার দিকে একবার ফিরেছিলাম। সে তখন পানির গ্লাসটা নিয়ে খেতে শুরু করে। খাবার শেষ হলো। এটা বলো, ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। আর আপনি এত রাতে এখানে কি করছো? আপনি কি জানেন না এখানের অলৌকিক জগতের আছর আছে? আমি তখন বলি, জানি, তবে এসব আমার ভয় লাগে না আর বিশ্বাস করি না। মেয়েটা তখন ঠোঁটের পাশ দিয়ে একটু হাসি আর বলে, দেখো আমার পিছনে না পড়ে যায়। আমি কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করি এর মানে। মেয়েরা যখন বলে, এর মানেটা তোমাকে খুঁজে বের করতে হবে। হট করে তোমাকে বলে ফেললাম সরি। আমি তখন বলি, কোনো ব্যাপার না, সমস্যা নেই, আপনি আমাকে ডাকতে পারেন। মেয়েরা তখন বলে, আমি আপনাকে ডাকব তো আপনি ডাকব। আমি বলি, আচ্ছা। তারপর অনেকক্ষণ গল্প করলাম। গল্পের মধ্যে দেখি যে আশেপাশের গাছগাছালি কেন কেমন লাগছে। আমি বললাম, হয়তো ঝড় আসবে, এখন বাড়িতে যাই, কাল কথা হবে। তুমি তো তখন বলে, হ্যাঁ যাও। তাহলে আমি তখন তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম আর শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে রাতে ঘটা ঘটনাটার কথাই ভাবছিলাম। সেই মেয়েটা কে ছিল? এত রাতে ওই নির্জন পানির ট্যাঙ্কির পাশে কি করছিল? আর তার বলা শেষ কথাগুলোর মানেই বা কী? আমি হাত মুখ ধুয়ে নাস্তা শেষ করে দুপুরের দিকে আবিরের খোঁজে বের হলাম। আবিরকে সব কথা খুলে বলা দরকার। ও তো আমার সবচেয়ে কাছের বন্ধু, নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি দিতে পারবে। আবিরের বাড়ি যাওয়ার পথে হঠাৎ গ্রামের বড় তেঁতুল গাছটার দিকে চোখ গেল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো মনের ভেতর। দিনের আলোতেও গাছটার চারপাশটা আজ অন্যরকম থমথমে লাগছে। আমার হুট করে মনে পড়ে গেল গল্পের নামটা, তেঁতুল গাছের রাজকন্যা। তবে কি সেই মেয়েটার সাথে এই তেঁতুল গাছের কোনো সম্পর্ক আছে? আবিরের বাড়ি গিয়ে ওকে সব জানালাম। আবির আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল,
মিরাজুল, তুই একটু সাবধানে থাকিস। বড়রা বলে ওই পানির ট্যাঙ্কির আশেপাশের এলাকাটা মোটেও সুবিধার না। আর তুই যে অলৌকিক কিছু বিশ্বাস করিস না, সেটাই বোধহয় তোকে কোনো বিপদে ফেলতে যাচ্ছে। আমি আবিরের কথা শুনে একটু হাসলাম, কিন্তু মনের ভেতর একটা অজানা ভয় ঠিকই দানা বাঁধতে শুরু করেছে। দেখতে দেখতে আবার সন্ধ্যা নেমে এল। আজ রাতেও আমাকে জমিদার বাড়ির পানির ট্যাঙ্কি পাহারা দিতে যেতে হবে। বুক ঢিপঢিপ করছে, তাও লাঠি আর টর্চলাইটটা হাতে নিয়ে আবার রওনা হলাম সেই নির্জন জায়গার দিকে। আমি আবার গেলাম। রাতের বেলা গিয়ে দেখি মেয়েটা সত্যিই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই ও মিষ্টি করে হেসে বলল, আজকেও কি এক গ্লাস পানি পাওয়া যাবে? আমি একটু হাসলাম, বললাম, হ্যাঁ নিশ্চয়ই। তারপর ওকে এক গ্লাস পানি এনে দিলাম। পানি খাওয়া শেষ হলে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এত রাতে আপনি এখানে একা একা আসেন, আপনার নামটা কি জানা যাবে? মেয়েটা গ্লাসটা আমার হাতে দিয়ে বলল, আমার নাম জিজা। আমি মনে মনে ভাবলাম, নামটা যেমন অদ্ভুত তেমনই সুন্দর। ওকে বললাম, ও, খুব সুন্দর নাম তো আপনার। আমার কথা শুনে আমি সম্মোহিতের মতো মাথা নাড়লাম। ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। অন্ধকার রাতেও ওর হেঁটে যাওয়াটা যেন বাতাসের মতো হালকা লাগছিল। বাড়ি ফেরার পথে পুরোটা রাস্তা জিজার কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওর মিষ্টি গলার আওয়াজ, ওর চোখের সেই অদ্ভুত চাউনি, সবকিছুই আমার মনের ভেতর গেঁথে গেছে। ও কিভাবে আমার নাম জানল সেটা তো জিজ্ঞেস করাই হয়নি। আমি তো ওকে নিজের নাম বলিনি, তাও ও বলল, আজ অনেক রাত হলো মিরাজুল। এই ভেবে আমার শরীরের ভেতর একটা মৃদু কাঁপুনি দিয়ে উঠল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি সোজা চলে গেলাম আবিরের কাছে। জিজার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা ওকে খুলে বললাম। সব শুনে আবির কপালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর গম্ভীর গলায় বলল, দোস্ত, মিরাজুল, জিজা নামটা তো এদিকের কোনো মেয়ের বলে শুনিনি। আর তুই নাম না বলতেই ও তোর নাম জেনে গেল। তোর কি মনে হয় না এর পেছনে কোনো অলৌকিক কিছু জড়িয়ে আছে? তুই একটু সাবধানে থাকিস। আজ রাতে আর ওখানে যাওয়ার দরকার নেই। আমি আবিরের কথায় কান দিলাম না। আমার মন তখন শুধুই জিজার সাথে আবার দেখা করার জন্য ছটফট করছে। দেখতে দেখতে সূর্য ডুবে গেল আর চারপাশ অন্ধকার হয়ে এল। আবিরের বারণ করা সত্ত্বেও আমি নিজের মনকে আটকাতে পারলাম না। ঘড়িতে যখন রাত 11টা, তখন আমি আবার সেই জমিদার বাড়ির পানির ট্যাঙ্কির দিকে রওনা হলাম। আজকের রাতটা অন্য দিনের চেয়ে অনেক বেশি অন্ধকার আর থমথমে। চারপাশটা যেন একদম নিঝুম। আমি লাঠি আর লাইট নিয়ে ট্যাঙ্কির নিচে গিয়ে দাঁড়ালাম। বুকটা ধড়ফড় করছে। হঠাৎ ঠিক পিছন থেকে একটা চেনা, মিষ্টি কণ্ঠস্বর ভেসে এল, আমি জানতাম তুমি আজকেও আসবে, মিরাজুল। আমি চমকে পিছন ফিরে তাকালাম। আলোটা একটু নিচু করতেই দেখলাম জিজা দাঁড়িয়ে আছে। আজকের চাঁদের আলোয় তাকে আরও বেশি রহস্যময়ী লাগছে। আমি একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে আমি আসব? আর সবচেয়ে বড় কথা, আমি তো তোমাকে আমার নাম বলিনি। তুমি আমার নাম জানলে কি করে? জিজা একটু রহস্যময় হাসি হাসল। তারপর বলল, আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি, মিরাজুল। এই যে তুমি প্রতিদিন এখানে পাহারা দিতে আসো, তোমার বন্ধু আবিরের সাথে ঘুরে বেড়াও, সবই আমি দূর থেকে লক্ষ্য করি। ওর কথা শুনে আমার মনের ভয়টা একটু কেটে গেল, কিন্তু কৌতূহল আরও বেড়ে গেল। আমি বললাম, কিন্তু জিজা, তুমি আসলে কে? কোথায় থাকো? দিনের বেলা তোমাকে কোনোদিন এই গ্রামে দেখিনি কেন? জিজা একটু চুপ হয়ে গেল। তারপর চারপাশের বড় বড় গাছগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই প্রকৃতিরই একটা অংশ। যেখানে মানুষের কোলাহল শেষ হয়, সেখান থেকেই আমার জগৎ শুরু হয়। এই যেমন এই বড় তেঁতুল গাছটা দেখছ। ও আঙুল দিয়ে দূরের সেই পুরনো তেঁতুল গাছটার দিকে ইশারা করল। ঠিক তখনই গাছটার পাতাগুলো জোরে জোরে নড়ে উঠল, অথচ আশেপাশে কোনো বাতাস ছিল না। আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি জিজার দিকে তাকাতেই দেখলাম ওর চোখের মণি দুটো যেন অন্ধকারে সামান্য জ্বলজ্বল করছে। জিজা আমার দিকে এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, মিরাজুল, তুমি কি আমার জগতের অংশ হতে চাও? আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। একদিকে জিজার এই মায়াবী রূপ আর মিষ্টি কথা,
অন্যদিকে মনের ভেতরের এক তীব্র অলৌকিক ভয়, সব মিলিয়ে আমি যেন এক সম্মোহনের জালে আটকে গেলাম। জিজার সেই মায়াবী প্রশ্নের পর আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। চারপাশের থমথমে পরিবেশটা যেন হঠাৎ করেই বদলে গেল। বসন্তের এক মৃদু হাওয়া এসে আমাদের ছুঁয়ে গেল, আর সেই সাথে তেঁতুল গাছটা থেকে ভেসে এল এক মিষ্টি সুবাস। আমি জিজার চোখের দিকে তাকালাম। সেই চোখে এখন আর কোনো ভয় নেই, বরং সেখানে জড়িয়ে আছে এক গভীর মায়া আর ভালোবাসা। আমি আলতো গলায় বললাম, তোমার জগৎ কেমন? আমি জানি না জিজা, তবে এই কয়েকটা রাতে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। জিজা আমার খুব কাছে এসে দাঁড়াল। চাঁদের আলো ওর মুখে এসে পড়ায় ওকে সত্যি কোনো এক রূপকথার রাজকন্যার মতো লাগছিল। ও আমার হাতটা আলতো করে ছুঁয়ে দিল। ওর হাতের স্পর্শটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, কিন্তু তাতে এক অন্যরকম শান্তি ছিল। ও মৃদু হেসে বলল, মিরাজুল, মানুষ তো শুধু রূপের মোহ চেনে, মনের খবর কজন রাখে? এই নির্জন রাতে সবাই যখন ভয় পেয়ে দূরে থাকে, তখন তুমি আমার পাশে এসে বসেছ, আমার তৃষ্ণার জল হয়েছ। আমি ওর চোখের মায়ায় পুরো হারিয়ে গেলাম। অলৌকিক জগতের ভয়, আবিরের বারণ, সব কিছু যেন এক নিমেষে মন থেকে কর্পূরের মতো উড়ে গেল। আমি বুঝতে পারলাম, এই অদ্ভুত মেয়েটার প্রেমে আমি পুরোপুরি পড়ে গেছি। আমি বললাম, জিজা, তুমি মানুষ হও আর নাই হও, আমি প্রতিদিন এই রাতে তোমার জন্য অপেক্ষা করব। জিজা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। ও আমার দিকে তাকিয়ে রইল, আর সেই রাতের প্রতিটি পল যেন আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থমকে দাঁড়াল। আমাদের ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হতে লাগল। প্রতিদিন রাতে যখন পুরো গ্রাম ঘুমে মগ্ন থাকত, আমি তখন জমিদার বাড়ির সেই পানির ট্যাঙ্কির পাশে জিজার জন্য অপেক্ষা করতাম। আর জিজাও ঠিক সময় মতো গাছগাছালির আড়াল থেকে এক মায়াবী রূপ নিয়ে হাজির হতো। আমরা পাশাপাশি বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। ও আমাকে আকাশের তারা দেখাত, আর আমি ওকে আমার ছোটবেলার নানারকম দুষ্টুমির গল্প শোনাতাম। জিজার হাতের সেই ঠান্ডা স্পর্শ এখন আমার কাছে খুব চেনা আর প্রিয় মনে হয়। ওর মুখের দিকে তাকালে পৃথিবীর সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যেত। একদিন জিজা আমার কাঁধে আলতো করে মাথা রেখে বলল, মিরাজুল, মানুষ আর আমাদের জগতের মাঝে একটা মস্ত বড় দেয়াল আছে, কিন্তু তোমার এই সরল ভালোবাসা সেই দেয়ালটাকেও যেন ফিকে করে দিয়েছে। আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি কোনো দেয়াল বুঝি না জিজা, আমি শুধু জানি প্রতিদিন রাতের এই কয়েকটা ঘণ্টা আমার জীবনের সবচেয়ে সেরা সময়। কিন্তু সুখের দিনগুলো কি এত সহজে কাটে? গ্রামের কিছু মানুষ ইদানিং গভীর রাতে জমিদার বাড়ির আশেপাশে অদ্ভুত কিছু আলো আর ফিসফিসানি আওয়াজ পাওয়ার কথা বলাবলি করছে। আবিরও আমার ওপর কড়া নজর রাখা শুরু করেছে। আমাদের এই পবিত্র আর মায়াবী ভালোবাসার গল্প কি এভাবেই লুকিয়ে থাকবে, নাকি কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের জীবনে? জিজার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। মাত্র এক সপ্তাহ, যে মেয়েটাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছি, সে আর মাত্র কয়েকটা দিন পর চিরতরে হারিয়ে যাবে। জিজার চোখে জল দেখে আমার নিজের চোখও ভিজে এল। আমি ওর চোখের জল মুছে দিয়ে বললাম, জিজা, এত সহজে আমি তোমাকে যেতে দেব না। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। তুমি চলে গেলে আমি কিভাবে থাকব? জিজা কাঁদতে কাঁদতেই মাথা নাড়ল। না মিরাজুল, অলৌকিক জগতের নিয়ম ভাঙার ক্ষমতা আমাদের কারও নেই। যদি আমি নিয়ম অমান্য করি, তবে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই যে কটা দিন আছে, আমরা কোনো দুঃখ না করে একে অপরের পাশে কাটাতে চাই। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, আচ্ছা, আজ থেকে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তুমি কদম গাছের ওখানে যেতে বলেছ, আমি আজ থেকেই প্রতিদিন রাতে ওই কদম গাছের নিচেই তোমার জন্য অপেক্ষা করব। আমার কথা শুনে জিজার মুখে এক চিলতে মলিন হাসি ফুটে উঠল। ও আমার কাঁধে আবার মাথা রাখল। চারপাশের কদম ফুলের মিষ্টি সুবাস আর রাতের নীরবতা যেন আমাদের এই অল্প দিনের ভালোবাসাকে আরও বেশি আবেগঘন করে তুলল। আমরা দুজনই জানতাম আমাদের সময় ফুরিয়ে আসছে, তাই প্রতিটা মুহূর্তকে আমরা মনের ভেতর সারা জীবনের জন্য জমিয়ে রাখছিলাম।
আমার চোখ দিয়ে তখন অঝরে পানি বের হচ্ছিল। জিজার 2 হাত আমার গালে রাখা, আর ওর চোখের জল চাঁদের আলোয় চকচক করছিল। মনের ভেতর একটা তীব্র হাহাকার উথলে উঠছিল। মনে হচ্ছিল এখনই যদি সময়টা থমকে যেত, তবে কতই না ভালো হতো। আমি ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কাঁপানো গলায় বললাম, জিজা, তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। এই কটা দিনে তুমি আমার মনের যে জায়গাটা জুড়ে নিয়েছ, সেখানে অন্য কেউ কোনোদিন আসতে পারবে না। জিজা চোখের পানি মুছে একটু হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিতে কেবলই কষ্ট লুকিয়েছিল। ও মাথা নেড়ে বলল, না মিরাজুল, তোমাকে সংসারী হতে হবে। মানুষের জীবন তো থেমে থাকে না। আমার স্মৃতিগুলোকে মনের এক কোণে যত্নে রেখে দিও, কিন্তু নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি সুখে থাকলেই ওপার থেকে আমার আত্মা শান্তি পাবে। তেঁতুল গাছের পাতাগুলো আবার অদ্ভুত এক শব্দে কেঁপে উঠল। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এল, আর এক মায়াবী আলো জিজার শরীরকে ঘিরে ধরতে লাগল। জিজা বুঝতে পারল ওর যাওয়ার সময় হয়ে গেছে। ও আমার থেকে এক পা পিছিয়ে গিয়ে বলল, বিদায় মিরাজুল, ভালো থেকো। আমাদের এই অপূর্ণ ভালোবাসাই হয়তো আমাদের চিরকালের জন্য অমর করে রাখবে। বলতে বলতেই জিজার অবয়বটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে লাগল, ঠিক যেমনটা কুয়াশা মিলিয়ে যায় সকালের রোদে। কদম আর তেঁতুল গাছের পাতাগুলো শান্ত হয়ে এল। আমি সেই নির্জন রাতে একা দাঁড়িয়ে রইলাম। শুধু চারপাশ থেকে জিজার শেষ কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল, বড্ড ভালোবাসি তোমায়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ ইমরানের লেখনীতে আরিফ ভাইয়ের জীবনের এই চমৎকার আর আবেগঘন গল্পটি এখানেই শেষ হল। অলৌকিক আর বাস্তবতার এক মায়াবী মিশ্রণ ছিল এই গল্পে। আরিফ ভাইয়ের শেষ প্রশ্নের উত্তর হয়তো সময়ের আড়ালেই লুকিয়ে আছে। ভালোবাসা তো আসলে কোনো সীমানা মানে না, তা সে এই জগতের হোক আর অন্য কোনো অলৌকিক জগতেরই হোক। দূর থেকে শুভকামনা জানানোই হয়তো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।